ভারত সরকারি কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শন অনুষ্ঠানে আমরা কৃষি বিষয়ক যে আলোচনা করি তা কৃষক বন্ধুদের খুবই সাহায্য করে তাদের কৃষিকাজের ব্যাপারে। আজকে যে বিষয়টি আমরা একটু আলোকপাত করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় দাঁড়িয়ে এটুকু আমরা বলতেই পারি যে যত দিন যাচ্ছে আমরা আধুনিক হচ্ছি মননে, আমাদের কর্মে ও অন্যান্য অনেক কিছুতে। কৃষি জগতেও আধুনিকতা এসে গেছে। আধুনিক প্রযুক্তি আসার ফলে কৃষি জগতে একটা আমূল পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন কিভাবে কোথায় সম্ভব তা নিয়ে আমরা আলোচনা করি। আজকে করব কৃষি পণ্যের বিপণন ও প্রযুক্তি। আমার সঙ্গে আছেন অধ্যাপক বিধান চন্দ্র রায়, বিভাগীয় প্রধান, কৃষি অর্থনীতি, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। নমস্কার। নমস্কার। এই যে কথাটা বললাম যে কৃষি পণ্যের বিপণন, এটা বলতে আমরা কি বুঝবো? সাধারণত বিপণন বলতে আমরা যেটা বুঝি সেটাকে বিক্রি, বাজারে নিয়ে গেলাম বিক্রি বলতে এটাই বুঝি। কিন্তু কৃষি পণ্যের বিপণন বলতে একটু আরও অনেক কিছু জড়িত। সেটা কৃষি ফসল ফলানোর পর থেকে তার প্রক্রিয়াকরণ, তার সংরক্ষণ, তার প্যাকেজিং, তার ট্রান্সপোর্ট বা পরিবহন এবং অ্যাডভার্টাইজমেন্ট এবং সেল, এই সবগুলি মিলেই আমরা কৃষি পণ্যের বিপণন বুঝি। আমাদের এই ভারতবর্ষের এই অংশে, বিশেষত পূর্ব ভারতে, আমাদের একটা গতানুগতিক ধারণাতেই আমরা আছি, কিন্তু আধুনিক যে কৃষি বিপণন ব্যবস্থা সেই সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। বিশেষত শিল্পজাত দ্রব্যের জন্য যে ধরনের বিপণন ব্যবস্থা আমরা দেখছি, কৃষিজাত বিপণনের ক্ষেত্রে সেরকম আমরা দেখছি না। আচ্ছা, এই যে অন্যান্য জিনিসপত্রের বিপণনের ক্ষেত্রেও আমরা কয়েকটা কথা আজকাল একটু বেশি করে বলি যে প্যাকেজিংটা খুব জরুরি। তো সেই ক্ষেত্রে পার্থক্যটা কোথায় কৃষি জগতের জিনিসপত্রের বিপণন এবং অন্যান্য যেসব জিনিসপত্র আছে তার বিপণনের মধ্যে? হ্যাঁ, কৃষিজাত পণ্যের বিপণনের সাথে অকৃষিজাত বা মূলত শিল্পজাত যে সমস্ত দ্রব্য আমরা দেখছি তাদের বিপণনের একটা কিছু মৌলিক পার্থক্য রয়েছে। প্রধান পার্থক্য হচ্ছে, দেখুন, কৃষিজাত দ্রব্যগুলি মূলত পচনশীল। এগুলিকে বেশি দিন একই অবস্থায় ফেলে রাখা যাবে না, খুব তাড়াতাড়ির মধ্যে এদেরকে বিপণনের ব্যবস্থা করতে হবে। দুই হচ্ছে, শিল্পজাত দ্রব্যের সাথে কৃষিজাত পণ্যের আরেকটি পার্থক্য, সেটা হচ্ছে এগুলি খুব ভলিউমিনাস, প্রচুর পরিমাণটা প্রচুর, কিন্তু তার দাম খুব কম। তিন হচ্ছে, এগুলি ঋতু নির্ভর। কৃষিজাত পণ্যের উৎপাদন এবং বিপণন কিন্তু ঋতু নির্ভর, যেটি কিন্তু শিল্পজাত পণ্যের ক্ষেত্রে নয়। আর চার হচ্ছে, কৃষিজাত বিপণন যে ব্যবস্থাটি, সেটি হচ্ছে পুরোপুরি অসংগঠিত, প্রায় অসংগঠিত, যেখানে শিল্পজাত পণ্যের যে বিপণন ব্যবস্থা সেটা প্রায় সম্পূর্ণরূপে সেটা সংগঠিত। তাই এই সমস্ত মৌলিক পার্থক্যগুলির জন্য কিছু বিশেষ সমস্যা আছে কৃষিজাত পণ্যের ক্ষেত্রে, বিপণনের ক্ষেত্রে। যেটা অনেক সময় কৃষক বন্ধুরা বলেন যে উৎপাদন হলো, সংরক্ষণও করলাম ঠিকঠাক, কিন্তু মার্কেটিংয়ের কোনো সুযোগ পেলাম না, এবং সেই পথটা কিন্তু অনেক সময় তাদের জানাও থাকে না, ফলে তারা বিভ্রান্ত। তো আমাদের দেশের সমস্যাগুলো ঠিক কি? দেখুন, আমরা যদি এই কৃষিজাত পণ্য বিপণনের যে সমস্যাগুলি সেগুলোকে বলি, তাহলে বহুবিধ সমস্যা রয়েছে। প্রধান সমস্যা অবশ্যই পরিকাঠামোগত। গ্রামে ভালো রাস্তা নেই, সেখানে বাজার নেই, সেখানে পরিবহনের ব্যবস্থা নেই, সেখানে সংরক্ষণের গুদামঘর নেই, কোল্ড স্টোরেজ বা এই ধরনের যে জিনিসপত্র নেই। এই যে পরিকাঠামোর যে সমস্যা, সেটা হচ্ছে প্রধান সমস্যা। এগুলো ছাড়াও কৃষিজাত পণ্যের বিপণনের আরও কিছু সমস্যা, যেমন আইনগত সমস্যা। আমাদের দেশে কৃষিজাত পণ্যের যে বিপণন, সেটি হচ্ছে যে আইন দ্বারা আমাদের হয়, সেটি হচ্ছে, তার নাম হচ্ছে এগ্রিকালচার প্রডিউস অ্যান্ড মার্কেটিং অ্যাক্ট। এই আইন অনুযায়ী চাষিরাই একমাত্র সোজাসুজি বিক্রি করতে পারে, কোনো কর্পোরেট হাউস কিন্তু এর মধ্যে ঢুকতে পারে না বিক্রিতে। যদিও ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আজকের দিনে তারা এই আইনটি পরিবর্তন করেছে, কিন্তু আমাদের পূর্ব ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু এই আইন এখনও আমরা পরিবর্তন করে উঠতে পারিনি। তাই এখানে যারা কর্পোরেট সেক্টর, যারা বড় কর্পোরেট হাউস, তারা কিন্তু কৃষি পণ্যের বিপণনে এখনও আসতে পারেনি। এবং তার ফলে কি হচ্ছে, ভারতের অন্যান্য রাজ্যে, বিশেষত উত্তর এবং পশ্চিম ভারতে যে ধরনের কৃষি বিপণন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, পূর্ব ভারতে, বিশেষত আমাদের রাজ্যে, কৃষির বিপণন কিন্তু এখনও সেই গতানুগতিক, গত 30-40 বছর ধরে যেভাবে হয়ে আসছে, আজও সেইভাবে হয়ে আসছে, অনেকটাই সেকেলে। এবং এই আইনগত কারণ এটি গেল। দুই হচ্ছে প্রাতিষ্ঠানিক। আমাদের এখানে মার্কেটের অভাব খুবই অপ্রতুল। যেগুলো রেগুলেটেড বা সরকারি যে বাজার, সেই বাজার কিন্তু আমাদের এখানে নেই। মার্কেট রেগুলেশন আমাদের নামেই আছে, তার কোনো কাজ হয় না। আপনি যদি পশ্চিম ভারতে বা উত্তর পশ্চিম ভারতে যান, মূলত রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, এই জায়গায় দেখবেন কৃষি পণ্যের বিপণন কতখানি সংগঠিত, কত আধুনিক পদ্ধতিতে এবং প্রযুক্তির ব্যবহার করে তারা কিন্তু কৃষি পণ্যের বিপণন করছে। আর
প্রযুক্তি তো অবশ্যই দরকার, আজকের দিনে প্রযুক্তি ছাড়া কোনো জিনিসই হয় না। এবং এই কৃষির ক্ষেত্রে, কৃষির বিপণনের ক্ষেত্রে প্রযুক্তি কিন্তু উৎপাদন থেকে শুরু করতে হবে। তার উৎপাদনের প্রযুক্তি লাগবে, সংরক্ষণের লাগবে এবং তথ্য প্রযুক্তি আজকের দিনে কৃষিজাত পণ্যের বিপণনের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নিতে চলেছে। তো আমাদের এখানে কি এই যে সমস্যাগুলো শুনলাম, তাছাড়া আমার আরেকটা জিনিস একটু জানতে ইচ্ছে করছে আপনার কাছ থেকে, যে প্রযুক্তিগত কোনো সমস্যা কি আছে যার ফলে বিপণন একটু আটকে যায়? হ্যাঁ, দেখুন, আগে ধারণা ছিল, মানে গতানুগতিক যে ধারণা, তাতে আপনি যা কিছু একটা তৈরি করে দিন বাজারে বিক্রি হয়ে যাবে, এটাই ধারণা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু এই ধারণার পরিবর্তন হচ্ছে। আজকের দিনে আপনাকে বিক্রি করব যা খুশি বাজারে বিক্রি হয়ে যাবে এটা নয়। আজকে বাজারকে আপনাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে উৎপাদন করতে হবে, তবেই কিন্তু আপনার বিক্রি হবে। তাই প্রথমেই হচ্ছে আপনাকে বাজারটাকে বুঝতে হবে যে বাজারে কোন জিনিসের কোন সময়ে কোন মার্কেটে কোন জিনিসের চাহিদা রয়েছে। এইটা না বুঝতে পারলে কিন্তু বাজারের যে সুবিধা সেটা নেওয়া যাবে না। আর দুই হচ্ছে, পৃথিবীর প্রতিটি দেশে, অনেক আগেই ঘটে গেছে বেশিরভাগ দেশে, আমাদের দেশে আস্তে আস্তে ঘটছে, এগ্রিকালচার শুধুমাত্র চাষবাসেই সীমাবদ্ধ নেই। এগ্রিকালচার কিন্তু আজ একটা বিজনেসের পর্যায়ে চলে যাচ্ছে। কর্পোরেট হাউসরা যেমন একটা করে বিজনেস করে, ফার্মিং ইজ অলসো একটা বিজনেস হয়ে যাচ্ছে। তাই এগ্রি বিজনেসের প্রভাব কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তাই এই যে প্রযুক্তিগত যে উন্নয়ন হচ্ছে, সেখানে উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তি আছে। যেমন কোন ভ্যারাইটি করব, বাজারে কোন ভ্যারাইটি বা কোন আমটি বেশি লোকে চাইছে, সেটা আমাকে প্রথমেই জানতে হবে। ক্রেতাও এখন খুব কনসিয়াস, ক্রেতাও এখন কিন্তু খুবই সচেতন। তারা মূলত তার খাদ্যের তার টেস্ট কীরকম হবে, তার খাদ্য গুণমান কীরকম হবে, কোন খাদ্যে কীরকম কোন ভিটামিন আছে, কোন নিউট্রিয়েন্টস আছে, এগুলি কিন্তু আজকাল ক্রেতা কিন্তু খুবই সচেতন। তাই এইগুলিকে মাথায় রাখতে হবে। প্রক্রিয়াকরণ, খাদ্য প্রক্রিয়াকরণ কিন্তু একটা বড়োভাবে আসতে চলেছে। এখানে প্রযুক্তির কিন্তু খুব বড় ব্যবহার আছে। প্যাকেজিং হচ্ছে একটা আলাদা ইম্পর্টেন্ট। দেখুন, আপনাকে প্রথমে হচ্ছে যে জিনিসটি বাজারে বিক্রি করব তার রূপ, তার দেখতে কীরকম, সেটা কিন্তু প্রথমেই হবে। তারা কনজিউমার্সকে সেটা প্রথমে অ্যাট্রাক্ট করবে। তাই ঠিকঠাক প্যাকেজিং এবং লো কস্ট প্যাকেজিং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এগুলো বহুল পরিমাণে উন্নতি করেছে। আমাদের দেশে প্যাকেজিং টেকনোলজি আজও সেই সেকেলে রয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই। আমরা প্রায় সকলেই জানি, বা যেটা আপনি একটু আগে উল্লেখ করলেন, যে কৃষিতেও তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এই যে তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, তার ফলে কি বিপণনের ওপর কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, কৃষিতে দেখুন আমাদের দেশেও মানে সময়ের সাথে সাথে সরকারি, বেসরকারি, আধা সরকারি বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার বহুলাংশে বাড়ছে। আমি আগেই প্রথমেই বলেছিলাম, আমাদের এই অংশে, দেশের এই অঞ্চলে আমরা তার প্রভাব খুব একটা লক্ষ্য করতে পারছি না, কারণ এখনও আমাদের এই পূর্ব ভারতে বিশেষ করে কৃষি এখনও সেই সেকেলেই রয়ে গেছে। তার বিপণন ব্যবস্থাও গতানুগতিক। আধুনিক যে কৃষি বিপণন ব্যবস্থা সেই এই অঞ্চলে দেখা যায় না। তবুও দেখুন, যে প্রধান যে তথ্য প্রযুক্তিগুলির ব্যবহার হচ্ছে সোশ্যাল মিডিয়া, রেডিওতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, দূরদর্শন, এখন তো নতুন একটা চ্যানেলই শুরু হয়েছে কৃষি দর্শন বলে, তারপরে ধরুন নিউজ পেপার এবং কমিউনিটি রেডিও। এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এখন ছোট্ট বাজার ভিত্তিক কমিউনিটি রেডিও চালু হয়েছে, যেখানে তারা চাষি ভাইরা মার্কেট সম্পর্ক সমস্ত ইনফরমেশন সেখান থেকেই তারা পেয়ে যাবে। তারপরে ওয়েব বেসড যে টেকনোলজি যেগুলি রয়েছে, যেমন ধরুন বিভিন্ন ওয়েব বেসড হচ্ছে কিষাণ কল সেন্টার। প্রতিটি যে লোকাল ল্যাঙ্গুয়েজ, যে প্রদেশে যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী টোল ফ্রি নাম্বার আছে 1551, সেখানে ফোন করলে যে কোনো কৃষি সম্পর্ক, কৃষি বিপণনজাত যে কোনো ইনফরমেশন সেখান থেকে পাওয়া যেতে পারে। আরও অনেকগুলি আছে, কিছু সরকারি লেভেলে যেমন আছে অ্যাগমার্কনেট। এই অ্যাগমার্কনেট কী হচ্ছে, আমাদের দেশে যে 2900 মানে 2900টি যে মার্কেট আছে, বড় রেগুলেটেড মার্কেট, প্রতিটি মার্কেটের প্রতিটি পণ্যের কতখানি আজ কী দাম চলছে, গতকাল কী দাম ছিল, তার কতখানি স্টক রয়েছে, কতটা অ্যারাইভেল হয়েছে, আপনি চাইলেই কিন্তু এটা অ্যাক্সেস করতে পারেন। আরও রয়েছে বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে আইটিসি যে কোম্পানি, তার চৌপল বলে একখানি সার্ভিস চালু করেছে। মূলত মধ্য ভারত এবং পশ্চিম ভারতে এটি চালু আছে। হিন্দুস্তান লিভার, তারা আইশক্তি বলে এরকম আছে, যারা গ্রামে গ্রামে এই প্রযুক্তিগুলোকে চাষিদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তাছাড়াও বিভিন্ন জায়গায় আপনার পোর্টাল রয়েছে, কিয়স্ক রয়েছে, যেমন ইফকোর কিয়স্ক রয়েছে, ইত্যাদি, সেগুলো ব্যবহার হচ্ছে। নতুন যে সংযোজন সেটা হচ্ছে মোবাইল বেসড টেকনোলজি। আপনি যদি আজকে চাইলেই মোবাইলে যে কোনো কৃষি নির্ভর যে কোনো ইনফরমেশান পেতে পারেন। যেমন ধরুন আমাদের এখানকার যে কেভিকে, তারা কিন্তু প্রতি মাসে 10 থেকে 12 হাজার চাষিকে SMS পাঠাচ্ছে বিনামূল্যে, এবং কৃষিজাত যে কোনো বিপণন, তার উৎপাদন, তার সংরক্ষণ যে কোনো ব্যাপারে এই জিনিসগুলো চালু হয়েছে। এগ্রি ক্লিনিক চালু হয়েছে,
আর যেটা হচ্ছে কৃষিতে আরেকটা যেটা মেন হচ্ছে কৃষি পণ্যের ওপরও কিন্তু বিপণনে আজকাল শেয়ার মার্কেটের ওপরে কৃষি পণ্যেরও বিপণন হচ্ছে, অনলাইন ট্রেডিং হচ্ছে, একটা কমন প্ল্যাটফর্ম হয়েছে, যেমন MCDX, MCX ইত্যাদি বিভিন্ন শেয়ার মার্কেটগুলিও এখানে চালু হয়েছে। তো এরকম বিভিন্ন নানা ধরনের টেকনোলজি বা তথ্য প্রযুক্তি কৃষি বিপণনের ক্ষেত্রে এই কিন্তু যে ব্যবহার নানান হচ্ছে। ধরনের প্রযুক্তি এসে গেছে এবং তার ব্যবহারও শুরু হয়েছে, এগুলোর ভবিষ্যৎ কি? এবং ভবিষ্যতে যদি এই যে সমস্যা বলছেন বিপণনের যে সমস্যাগুলিকে আপনি হাইলাইট করলেন, সেগুলো কি কাটানো সম্ভব? হ্যাঁ, দেখুন সময়ের সাথে সাথে কিন্তু সচেতনতা বাড়ছে এবং বাড়বেও, এবং আস্তে আস্তে কৃষি পণ্যের ক্ষেত্রেও কিন্তু যে লোকে ইনফরমেশন সিক করবে এবং ই ট্রেডিং, জব ক্রিয়েশন হবে এখানে। কিন্তু এর সাথে সাথে যেটা দরকার, মানুষের সচেতনতার এখনো অভাব রয়েছে। আমাদের বিশেষত এই অঞ্চলে চাষিদের কিন্তু সচেতনতার অভাব রয়েছে। তাদেরকে জানাতে হবে যে এই প্রযুক্তিগুলো পাওয়া যাচ্ছে, এগুলি তারা যেন সুযোগ নিতে পারে। আর কারণ তারা নিতে পারে না, এক হচ্ছে তাদের খুব ছোট্ট ছোট্ট কৃষি, তাই কৃষির উপর নির্ভর করে পুরো সংসারটা তারা চালাতে পারছে না, বড় মাপের কৃষি তাদের নেই, তাই সাবসিস্টেন্স নেচার হচ্ছে, তাই তারা এই সুবিধাগুলো নিতে পারছে না। আরেকটা সমস্যা হচ্ছে ইন্টারনেটে একটা কানেক্টিভিটি দরকার গ্রামে গ্রামে, সেই কানেক্টিভিটি যতক্ষণ পর্যন্ত না আসবে তখন এই চাষিরা এই সুবিধাগুলি নিতে পারবে না। একটা কথা আপনি একটু আগে বললেন যে কৃষি দর্শন তো আমাদের বন্ধুরা দেখছেনই, এবং কিষাণ চ্যানেল যেটা একেবারেই নতুন একটি একেবারে কৃষির ওপরে যে চ্যানেলটি শুরু হয়েছে, সেই চ্যানেলটি সম্পর্কেও তো মানুষ নিশ্চয়ই জানছেন, জানবেন। আগামী দিনে তারা আরও বেশি করে কৃষিকে বুঝবেন এবং কাছে টেনে নেবেন। এই যে এত রকম সমস্ত কিছু আমাদের হাতের কাছে আছে, আমাদের এই অঞ্চলের কৃষক বন্ধুরা এই প্রযুক্তিকে কতটা কাছে টেনে নিচ্ছে? সেটা বিপণনের ক্ষেত্রেও হতে পারে, বা আমি একটু সার্বিকভাবে আপনার কাছ থেকে একটা মতামত নিতে চাই। দেখুন, এই কিছুদিন আগেই ভারত সরকার একখানি 24 ঘন্টার একখানি কৃষির ওপর চ্যানেল করেছেন। আপনারা সবাই জানেন যে কৃষি দর্শন বলে যে কিষাণ চ্যানেল যেটা হচ্ছে, প্রধানত এখনো এটা হিন্দি এবং ইংরেজিতেই এই সংবাদগুলি বা এই চ্যানেলগুলি চলছে, কিন্তু তার মানে এই নয়, কিন্তু ভবিষ্যতে কিন্তু এগুলি প্রতিটি যে লোকাল যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজগুলোতে এই চ্যানেলটি চালু হবে। এবং এই 24 ঘন্টার চ্যানেলে কৃষি বিষয়ক সব ধরনের ইনফরমেশন পাবেন। কৃষি বিষয়ক আপনার তার উৎপাদন পদ্ধতি নিয়ে আমাদের এক্সপার্টদের তাদের মতামত পাবেন, তাদের বাজার সম্পর্ক পাবেন, কৃষি নীতির ওপর আলোচনা পাবেন, চাষি ভাইদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে ইত্যাদি পাবেন। এই জিনিসগুলো কিন্তু চালু হচ্ছে। এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের ধরুন এই KVK বা আমাদের যে পল্লী শিক্ষা ভবন কৃষি কলেজ রয়েছে, তারা কী ধরনের কাজ করছে, কৃষিতে এই এলাকার কী সমস্যা, এই ধরনের জিনিসগুলি সময়ের সাথে সাথে কিন্তু আসছে। এবং কৃষি দর্শন যে চ্যানেলটি শুরু হয়েছে, এবং আমি আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু খুব সফল হবে এবং চাষি ভাইদের এই প্রযুক্তি খুবই কাজে লাগবে। আমাদের এই অঞ্চলে কৃষক বন্ধুদের মধ্যে এই যে বিপণন বা প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিপণনকে আরও বেশি দ্রুতগামী করা, এই অ্যাওয়ারনেসটা কতটুকু এসেছে একেবারে আলোচনার শেষে? হ্যাঁ, একদম যে আসেনি তা নয়, সময়ের সাথে সাথে আসছে। এখনকার আমাদের এই এলাকার চাষি ভাইরা তারাও কিন্তু মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে, কিন্তু ভারতবর্ষের অন্য অঞ্চলে যেভাবে হয়েছে, আমাদের এই অঞ্চলে কিন্তু সেই গ্রামীণ অঞ্চলে তার বিশেষত চাষি ভাইদের ক্ষেত্রে কৃষি তথ্য, কৃষি প্রযুক্তি এবং কৃষি বিপণনের ক্ষেত্রে যে ব্যবহার, সেটা কিন্তু এখনো সীমিত। ইন্টারনেট বা মোবাইলের যা ব্যবহার এখনো কিন্তু এন্টারটেনমেন্ট ওই সেক্টরেই রয়ে গেছে, কৃষি ক্ষেত্রে এখনো সেইভাবে হয়নি। তার মেন কারণ আমি বললাম, এক তো কানেক্টিভিটির প্রবলেম, দুই যে সচেতনতার অভাব। চাষিদের মধ্যে এখনো সেই সচেতনতাটা আসেনি যে এই ইনফরমেশনগুলি আমি কোথায় পাবো, কিভাবে ব্যবহার করতে পারবো। পুরো আলোচনাটি আপনারা আজকে শুনলেন। একদম শেষের কথা বলার আগে ধন্যবাদ জানাই অধ্যাপক বিধানচন্দ্র রায়কে, যে কথাটা দিয়ে উনি শেষ করলেন। যদি সেখান থেকে আমরা শুরু করি যে আমাদের সচেতনতাটা, অর্থাৎ কৃষি বন্ধুদের কিন্তু আরও বেশি সচেতন হতে হবে কৃষির ব্যাপারে। যে প্রযুক্তির কথা উনি উল্লেখ করলেন, অনেকেই হয়তো আপনাদের মধ্যে জানেন, বা অনেকেই হয়তো জেনেও একটু পাশ কাটিয়ে যাচ্ছেন। তারা যদি এই পাশ না কাটিয়ে সরাসরি কৃষি প্রযুক্তি বা অন্যান্য তথ্য প্রযুক্তির হাত একটু চেপে ধরেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনাদের বিপণনের ক্ষেত্রে সমস্যা কেটে যাবে। কৃষিকাজে আজ বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে বিকল্প চাষ। বর্তমানে চাষি বন্ধুরা নতুন নতুন সবজি চাষ করে লাভের মুখ যেমন দেখছেন, তেমনি নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। বীরভূম জেলায় মহিলা কৃষক বন্ধুরা এ বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন।
জেলার মোহাম্মদবাজার থানা এলাকার ভুতুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালডাং গ্রামের মনসা দাস প্রশিক্ষণ নিয়ে বিকল্প কৃষিকাজ করে আজ তার পরিবারের হাল ফিরিয়েছেন। স্থানীয় লোক কল্যাণ পরিষদ থেকে কৃষিকাজে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে তিনি তার 1 বিঘা জায়গায় পাট শাক, পাট বীজ উৎপাদন ও তার বীজ সংরক্ষণ এবং বিক্রির ব্যবস্থা করে মুনাফা লাভ করেছেন। পাট শাক চাষ করার জন্য প্রথমে জমিতে 3 বার হাল চালিয়ে মাটিকে ঝুরঝুরে করতে হবে। এবার তাতে জৈব সার মিশিয়ে দিতে হবে। তারপরে জমিতে সমান্তরালভাবে ফিলে কেটে মাটিতে পাট শাকের বীজ রোপণ করা হয়। দেওয়া হয় কেঁচো সার। বীজ রোপণের 3 দিনের মধ্যে চারা গাছ বেরিয়ে আসে, আর 1 সপ্তাহের মধ্যে শাককে স্থানীয় বাজারে বিক্রি করা শুরু হয়ে যায়। গোবর সার দিয়েছি, গোবর সার দেওয়ার পরে হাল দিয়েছে, হাল 3টে হাল লেগেছে। 3 দিন হাল দিয়ে পরে লড়াই ঘাসগুলা ঝাড়তে হয়েছে। ঘাসগুলা ঝাড়ার পরে বিচন ভিজিয়েছি, বিচন এনেছি, এনে ভিজিয়ে যাচ্ছে। তারপরে মনে কোনো কুচে সার শুধু এসেছিলো, ওটাও এনেছি, ওতে মিক্স করে সারটাকে ছড়িয়ে মাখিয়ে সারটা ফেলেছি। সারটা রাগড়ায় 1 দিন ভিজেছে, নিয়ে সারটা ভিজে পরে সেদিন দেওয়া হয়েছে। তারপরে লালাই পাটি করতে হয়েছে। পাটি করার পরে আবার মনে করো হাতে করে মাটি ঢাকাইতে হয়েছে। এই শাকটা ঢাকিয়ে 3 দিন থেকে 4 দিন ভিতরে শাক করতে লেগেছে। 5-7 দিন পরে শাক আমাদের তোলা হচ্ছে। এক বিঘা জমিতে পাট শাক চাষ করার জন্য আনুমানিক খরচ হয় 2000 টাকা। অল্প দিনের মধ্যে স্থানীয় বাজারে চাহিদা অনুযায়ী মনসা দেবী তার 1 বিঘা জমি থেকে 250 কেজি পাট শাক বিক্রি করেছেন এবং আগামী দিনে আরও করার সম্ভাবনা আছে। নিয়ে ওই শাক বিক্রি করেও শাক বিচে রেখে দিয়েও আমরা বীজ সইতে রাখলাম, কিন্তু সব শাক তো হয়ে যায় না। অথচ বাড়ির লোক যে যত পারলে খেলে, অথচ বাড়িতেও খেয়েছে, আবার বিক্রিও করেছি। নিয়ে খাওয়ার পরে শাকটা আমরা এই বীজ পর্যন্ত রেখেছি। আমরা 1500 টাকার মতো শাক 2000 বিক্রি করা হয়ে গেছে শাকটা। শুধু পাট শাক চাষ নয়, লোক কল্যাণ পরিষদ থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি পাট শাকের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিপণনেরও ব্যবস্থা করে কৃষিকাজে মুনাফাকে আরও বাড়িয়েছেন। জমি থেকে পুষ্ট বীজ সংগ্রহ করে তাকে শোধন করে একটা মাটির পাত্রে কাঠকয়লা দিয়ে তার মধ্যে বীজকে রেখে মুখ বন্ধ করে বীজকে সংরক্ষণ করা হয়। কাঠকয়লা দেওয়াতে জলীয় বাষ্প বীজকে ক্ষতি করতে পারে না। সেই বীজকে পরবর্তী বছরের জন্য রেখে দেওয়া হয়। ওই বীজ স্থানীয় বাজারে প্রতি কিলো 90 টাকা থেকে 120 টাকা দরে বিক্রি হয়। 1 বিঘা জমি থেকে প্রায় 50 কিলো বা তার বেশি পুষ্ট বীজ পাওয়া যায়। চাষি নিজের জন্য প্রয়োজনীয় বীজ রেখে বাকিটা বাজারে বিক্রি করে অর্থনৈতিক লাভ করেন। এই বীজটা বিক্রি করব, এটা শুকোবে, তখন আমরা কাটবো, কেটে নিয়ে গিয়ে মনে করো বাড়িতে রাখবো, এই ঝরাবো, এই ঝরিয়ে সেই কয়লা, কাঠকয়লা এসব ভিতরে ভরে আমরা প্যাকেট করে রেখে দেবো। তারপরে সময় হলে আমরা বিক্রি করে দেবো। তখন ওখানে বেচেছি মনে করো 90-100 টাকা কেজিতে। এখন শাকটা এখন মনে করো এখানে কিনে নিতে হয়েছে, বেশি দাম লেগেছে। আমরা বললাম তাহলে গ্রামে দেবো, গ্রামে তাহলে পয়সাটা বেশি হবে, তাই জন্য আমরা রেখে দিয়েছি। মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বহুবিধ প্রকল্প এনেছে। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হল ন্যাশনাল লাইভস্টক মিশন।
মহিলাদের প্রাণী চিকিৎসার সঙ্গে যুক্ত করার এক পরিকল্পনা রচনা করেছে, যাতে করে তাদের স্বনির্ভরতা অর্জনে বিশেষ সাহায্য করছে। বাঁকুড়া জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা আমাদের জানান, গ্রামাঞ্চলে ছোট ছোট প্রাণী পালনে মহিলাদের অংশগ্রহণ সর্বাধিক। তাদের প্রাণী পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাণী চিকিৎসায় তাদের কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাণী মিত্র তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রাণী মিত্র প্রকল্পে বাঁকুড়া জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে 2 জন করে মহিলা নির্বাচিত করা হয়েছে। জেলায় 380 জন প্রাণী মিত্র নির্বাচন করার কথা, তবে এ পর্যন্ত 370 জন নির্বাচন করা হয়েছে এবং 312 জন মহিলাকে 12 দিনের প্রশিক্ষণ দেওয়া সম্পূর্ণ হয়েছে। প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ এলাকায় ছোট ছোট প্রাণী অর্থাৎ হাঁস, মুরগি, ছাগল প্রভৃতিদের প্রতিষেধক ও রোগ নির্ণয় করে ওষুধ দেবে। আর জটিল কোনো রোগ দেখা দিলে তারা পশু হাসপাতালে যাওয়ার পরামর্শ দেবে। এই কাজে তারা পশু পিছু একটা ফি পাবে, যেটা মাসে 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত হতে পারে এবং এই আয় আসবে তাদের বাড়ির কাজ সম্পূর্ণ করার পর যেটুকু বাড়তি সময় হাতে থাকবে তার সদ্ব্যবহার করে। জেলার তালডাংরা ব্লক অফিসের হলঘরে প্রাণী মিত্র প্রশিক্ষণ নিতে আসা কয়েকজন মহিলা আমাদের জানান, তাদের মাসে কত আয় হবে সেটা বড় কথা নয়, তারা যে গ্রামের মানুষদের সাহায্যে আসতে পারবে এটা ভেবেই তারা আনন্দিত হচ্ছেন। কারণ গ্রামে প্রাণী পালনটা মূলত মহিলারা করে থাকেন। মহিলারা প্রাণীদের রোগ অসুখ প্রতিষেধক বিষয়ে ততটা সচেতন নন। এই প্রশিক্ষণ নিয়ে তারা গ্রামের মহিলাদের বোঝাতে পারবেন কখন কোন রোগ পশুদের দেখা দেয় বা কখন কোন প্রতিষেধক প্রাণীদের দেওয়া হয়। আর ছোটোখাটো রোগ অসুখের সময় তারা ওষুধ দিয়ে প্রাণীদের সুস্থ করে তুলতে পারবেন। এই কাজে তাদের একটা আয় হবে, এটা একটা বাড়তি পাওনা। রাসায়নিক সার ব্যবহারের কুফল চাষি বন্ধুরা ইতিমধ্যেই বুঝতে শুরু করেছেন। তারা আজ জৈব সারের দিকে আকৃষ্ট হচ্ছেন এবং নিজেরাই বাড়িতে জৈব সার তৈরি করছেন এবং সেই সারকে নিজেদের কৃষি জমিতে প্রয়োগ করে সাফল্য ও মুনাফা লাভ করছেন। বীরভূম জেলার মোহাম্মদবাজার থানা এলাকার ভুতুরা পঞ্চায়েতের মালডাং গ্রামের মহিলা কৃষক ঝর্ণা বাগদি ও তার স্বামী ভাগ্য বাগদি নিজেদের বাড়িতেই কেঁচো সার তৈরি ও তাদের জমিতে সেই সার প্রয়োগ করে ফসলের উৎপাদন যেমন বাড়িয়েছেন, সেই সঙ্গে আয়ও বাড়িয়েছেন। স্থানীয় লোককল্যাণ পরিষদ থেকে কেঁচো সার তৈরির প্রশিক্ষণ নিয়ে নিজের বাড়ির ভিতর একটি জায়গায় কেঁচো সার তৈরি করে তা নিজের জমিতে ব্যবহার করছেন। গোবরটাকে রেখে দিই বাইরে, বাসি হয়ে যায়, তারপরে ঘড়ি ওর মধ্যে, তার মধ্যে কেঁচো দেওয়া হয়, বাসি গোবরটা সেন্ট চলে যায়, তারপরে গোবরটা ভরি। টাটকা গোবর দিলে পরে কেঁচোটা মরে যাবে, ভালো থাকবে না, দিয়ে কেঁচো তৈরি করি। বাড়ির তৈরি কেঁচো সার, যেটা অত্যন্ত উন্নত মানের জৈব সার, তাকে ব্যবহার করে নিজেদের জমিতে লাউ, করলা, ঝিঙে চাষ করছেন। জৈব সার ব্যবহারে ফলন যেমন বেড়েছে, সেভাবেই বেড়েছে শস্যের আকার। ফলে বাজারে বিক্রি করার সময় ভালো দাম পাচ্ছেন তিনি। চাষ থেকে উপার্জিত রোজগারের মোটামুটি ভালোভাবেই সংসার চালাচ্ছেন এই কৃষক দম্পতি। মাঠে দিই। কোন মাঠ? মানে তোমার চাষবাস? হ্যাঁ, চাষবাস করে জমি, সেখানে দিই। তো কি জমিতে চাষবাস, কি চাষবাস করছো তুমি? চাষবাস এখন সবজি হবে। সবজি? তারপরে কি সবজি করেছো? ওই যে লাউ, করলা। তবে কৃষিকাজে এই সাফল্য ও সংসারের হাল ফেরানোর পেছনে স্থানীয় লোক কল্যাণ পরিষদের ভূমিকা অনেক এবং তাদের প্রশিক্ষণের পর তাকে বিকল্প কৃষিকাজে প্রয়োগ করে আর্থিকভাবে তারা এখন আগের থেকে ভালো আছেন, মুনাফাও বেড়েছে। দিদিরা স্বর্ণপদ্মলা থেকে পাই বিচনটা,
আর আমরা গোবর সার দিয়ে বাড়িতে দিই। বিক্রি হলে পরে খেরো এইসব তো ধরো সব ধরলে পরে অল্প হয়, এখন 5-6 টাকা করেছে খেরো কেজি, ঝিঙে বিচি। এই অল্প স্বল্প দিকে বেশি আগে করছিলাম, 3000 দিকে আয় দাঁড়ি করাইছি, তার বেশি পাচ্ছি না এখন। আবার ফসল কুড়ে বেশি লাগাইতে পেলে পরে উপর ভরসায় বৃষ্টি হলে পরে ধান টান হলে পরে কিছু খাবারটা দাঁড়ায়, সেই বলে আমরা খানিক। আজ 20শে জুলাইয়ের আবহাওয়ার পূর্বাভাস। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে। 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একুশে জুলাই 2015 এদিন সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22শে জুলাই 2015 এদিন সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে। মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 23শে জুলাই 2015 এদিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24শে জুলাই 2015 সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 25শে জুলাই 2015 এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 26শে জুলাই 2015 এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। পাট চাষি ভাইদের বলা হচ্ছে যে এই সপ্তাহে ভারী ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জমির অতিরিক্ত জমা জল বার করার জন্য নালি তৈরি করুন। এই সময় পাট গাছকে গান্ধী পোকা ক্ষতি করতে পারে, তাই এর থেকে মুক্ত করার জন্য লাইন সালফার 4 মিলিলিটার প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করুন। আউশ ধান চাষি ভাইদের বলা হচ্ছে যে এই সপ্তাহে ভারী ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এই আবহাওয়ায় ধান চারা গাছেতে ঝলসা রোগ হতে পারে, তাই এর থেকে মুক্ত করার জন্য 2 বার কার্বনডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করুন। যারা এখন ধানের চারা লাগাচ্ছেন তাদের বলছি, প্রধান জমিতে ধান চারা গাছ লাগানো শুরু করে দিন এবং এই সময় জমিতে 8.3 কেজি ইউরিয়া সার ও 48 কেজি ফসফরাস এবং 15.3 কেজি পটাশ প্রতি বিঘা জমিতে প্রয়োগ করুন। বেগুন চাষ চাষি ভাইদের বলা হচ্ছে যে এই সপ্তাহে ভারী ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বেগুনের যে অংশে চুষা কীটপতঙ্গ ক্ষতি করছে সেই অংশ ছিঁড়ে ফেলে দিন এবং 5% NSK এই পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করুন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।